আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 11টি ইউনিট। উপদেষ্টা পরিষদে পাশ হল গণভোট আইন অধ্যাদেশ 2025। সংসদ নির্বাচন এবং গণভোটের কেন্দ্র একই হবে, ব্যালট পেপার হবে আলাদা। রাজনীতির সাথে জড়িতদের পর্যবেক্ষক নিয়োগ না দিতে দেশি সংস্থাগুলোর প্রতি আহ্বান সিএসের। ভোটের সময় নিজেদের নিরাপত্তা চান প্রতিনিধিরা। সারা দেশে নির্বাচনী হাওয়া শুরু হয়েছে। ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল, ক্ষমতায় গেলে 1 কোটি মানুষকে চাকরি দেওয়ার আশ্বাস বিএনপির। এমপি প্রার্থীদের হলফনামা যাচাই করবে দুদক। সম্পদের মিথ্যা তথ্য দিলেই ব্যবস্থা। 3 পিএস এপিএস এর বিরুদ্ধে দুর্নীতি অনুসন্ধান শেষ পর্যায়ে। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে আসছি বিস্তারিত সংবাদে। রাজধানী মহাখালীর কড়াইল বস্তিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 11টি ইউনিট। বিকেল 5:30টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ বিষয়ে ফায়ার সার্ভিসের জনসংযোগ বিভাগের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, বিকেল 5:22 কড়াইল বস্তিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এরই মধ্যে ঘটনাস্থলে 11টি ইউনিট পৌঁছেছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। এ ঘটনায় এখনও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। অধ্যাদেশ আকারে পাশ হল গণভোট আইন 2025। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ বৈঠকে এ আদেশ অনুমোদিত হয়। পরে ব্রিফিংয়ে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানান, সংসদ নির্বাচন ও গণভোটের ভোটার এবং ভোট কেন্দ্র একই থাকবে, ব্যালট পেপার হবে আলাদা। নির্বাচন আয়োজনে কোনো হুমকি নেই বলেও জানান তিনি। এ সময় নির্বাচন কমিশন সচিব জানান, আগামী 5 ডিসেম্বরের মধ্যে কেন্দ্রভিত্তিক ভোটার তালিকা প্রস্তুত করা হবে। ইয়াসিন রানা রিপোর্ট। প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে গণভোট অধ্যাদেশ 2025-এর খসড়া নীতিমালার অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। পরে এ নিয়ে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিং করেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বলেন, শিগগিরই গ্যাজেট আকারে প্রকাশ করা হবে অধ্যাদেশ। সংবিধান সংস্কার সম্পর্কিত প্রস্তাবের বিষয়ে বাংলাদেশের মানুষের মতামত বা সম্মতি জানার জন্য একটা আইন করেছি, গণভোট আইন। যে গণভোটটা হবে সেই গণভোটটা কিভাবে গ্রহণ করা হবে এই প্রক্রিয়াটা ডিটেইল আউট করার জন্য আমরা গণভোট অধ্যাদেশ প্রণয়ন করেছি। আমরা আশা করছি আজকে বা কালকের মধ্যে এটা গেজেট নোটিফিকেশন হয়ে যাবে। একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের বিষয়েও বিস্তারিত তুলে ধরেন তিনি। আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য যেসব ভোট কেন্দ্র নির্ধারণ করা হবে সেসব ভোট কেন্দ্রেই গণভোট অনুষ্ঠিত হবে। সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতকৃত ভোটার তালিকাই হবে গণভোটের ভোটার তালিকা। গণভোটের ব্যালট জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট থেকে পৃথক হবে। জাতীয় ঐকমত্য কমিশনের 30টি প্রস্তাবনা নির্বাচনে জয়ী দলগুলো বাস্তবায়নে বাধ্য থাকবে বলে জানান আইন উপদেষ্টা। জুলাই সনদ স্বাক্ষরকারী প্রতিটি দল তাদের সম্মতি জানিয়েছে এবং একই সাথে এনসিপি জুলাই সনদে তাদের স্বাক্ষর না থাকলেও তারা এই 30টি প্রস্তাবে তাদের সম্মতি জানিয়েছিল। আর 30টার ব্যাপারে ঐকমত্য সেটা বলেছি যে এটা ওনারা করতে বাধ্য থাকবেন। একই দিন জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হবে জানিয়ে আসিফ নজরুল বলেন, নির্বাচন আয়োজনে কোনো হুমকি নেই। চ্যালেঞ্জ থাকেই, সেটা সবসময় আছে। কোনো অস্বাভাবিক কোনো চ্যালেঞ্জ বা অস্বাভাবিক কোনো থ্রেট ফিল করছি না। এটা শুধু আমাদের জন্য চ্যালেঞ্জ না, এটা আমাদের জাতির জন্য চ্যালেঞ্জ। আমরা 20-22 বছর পর একটা সুষ্ঠু অবাধ নির্বাচন করব। একদিনে 2টি ভোটের জন্য নির্বাচন কমিশন যথাসময়ে সকল প্রস্তুতি নিচ্ছে বলে জানান ইসি সচিব আক্তার আহমেদ। ভোটার তালিকা প্রস্তুত করতে হয়, ডিসেম্বরের 5 তারিখের ভিতরে আমাদের ভোটার তালিকা কমপ্লিট হয়ে যাবে। আর অন্যান্য যে দ্রব্য সামগ্রী যেটা আমাদের লাগে, ব্যালট বক্স, লক, সিল, গালা, আপনার কালি, অন্নচিহ্ন, কালি, স্টাম্পার, এগুলোর পর্যাপ্ত পরিমাণে আমাদের মজুদ এসছে। গণভোটের সার্বিক বিষয়ে ভোটারদের বোধগম্য করতে ব্যাপক প্রচারণা চালানো হবে। পাশাপাশি সুষ্ঠু নির্বাচন আয়োজনে সকলের সহযোগিতা চায় সরকার। ওনারা যেন কোয়েশ্চেনটা বুঝেন, এই জন্য আমরা 3 মাস ব্যাপী প্রচারণা করব। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। ডক্টর আসিফ
রাজনীতি ও দলের সঙ্গে সম্পৃক্তদের নির্বাচন পর্যবেক্ষক হিসেবে নিয়োগ না দিতে দেশি সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। স্থানীয় পর্যবেক্ষক সংস্থাগুলোর সঙ্গে পরিচিতিমূলক সভায় এই আহ্বান জানান তিনি। পর্যবেক্ষকদের চোখ দিয়েই নির্বাচন দেখতে চান বলেও মন্তব্য করেন সিইসি। এই সময় নির্বাচন পর্যবেক্ষণে ডিজিটাল ঝুঁকি, পর্যবেক্ষকদের নিরাপত্তা সহ বিভিন্ন চ্যালেঞ্জের কথা তুলে ধরেন পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিরা। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিবন্ধিত ৮১টি দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে ২ পর্বে পরিচিতিমূলক বৈঠক করে নির্বাচন কমিশন। এতে অংশ নেয়া পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিরা নির্বাচন পর্যবেক্ষণের নানা চ্যালেঞ্জ তুলে ধরেন। অবজারভারদের সিকিউরিটিটা কিন্তু একটু এনশিওর করা প্রয়োজন। যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো আছে তাদের কাছে একটা মেসেজ নির্বাচন কমিশনের পক্ষ থেকে যাওয়া উচিত পর্যবেক্ষকদের সুরক্ষার ব্যাপারটা নিয়ে। লোকাল যে স্টেক হোল্ডার আছে তাদেরকে নিয়ে ম্যানেজমেন্ট অথবা ক্রাইসিস ম্যানেজমেন্ট একটা কমিটি করতে পারেন কিনা, তাহলে হচ্ছে কোনো ধরনের ঝামেলা হলে তারা সেটা রেসপন্স করবে। ভুয়া পর্যবেক্ষক এড়াতে পরিচয়পত্রে কিউআর কোড চালুর কথা জানিয়ে নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেন, স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে আপোষহীন থাকতে চায় কমিশন। যেখানে ভোটার ব্যালটে সিল দেয় সেখানে কেউ ঢুকবে না, কোনো অবস্থাতেই না। আর কক্ষে ঢোকার জন্য যেসব প্রোটোকল আছে, যখন কক্ষে ঢুকবেন প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলে মোবাইল ফোন টোন ইত্যাদি বাইরে রেখে সেগুলো অনুসরণ করতে হবে। নির্বাচন পর্যবেক্ষণে দায়িত্ব পালনকারীরা কোনো রাজনৈতিক দলের পক্ষপাতিত্ব করলে নিজেরাই বিতর্কিত হবে জানিয়ে সিইসি বলেন, সংশ্লিষ্টরা সঠিকভাবে দায়িত্ব পালন না করলে ভালো কিছু হবে না। অবজারভাররা যদি নিরপেক্ষ না হয়, তারা যদি পলিটিক্যালি মোটিভেটেড হয়, তারা যদি ওখানে ভোটারদেরকে ইনফ্লুয়েন্স করে, ভোটারদেরকে ধরে এসে লাইনে মার্কা চিনে যে মার্কায় ভোট দেন, তাহলে তো সব নষ্ট হয়ে যাবে। এই জন্য ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল হোয়াইল সিলেক্টিং পিপল। 14 সেপ্টেম্বর ৬৬টি দেশি পর্যবেক্ষক সংস্থাকে ৫ বছরের জন্য নিবন্ধন দেয় ইসি। পরে ১৬টি সংস্থাকে নতুন করে নিবন্ধন দিতে প্রতিষ্ঠানটি দাবি আপত্তি চেয়ে গণবিজ্ঞপ্তি জারি করে। চূড়ান্ত পর্যায়ে আগের সংস্থাগুলোর সাথে নতুন করে ১৫টি যুক্ত হয়ে নির্বাচন পর্যবেক্ষক সংস্থার সংখ্যা বেড়ে দাঁড়ায় ৮১-তে। মঙ্গলবার ২ পর্বে সবগুলো সংস্থার প্রতিনিধিরা ইসির সাথে সংলাপে বসে। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে এখন নির্বাচনী হাওয়া বইছে, গণতন্ত্র উত্তরণের পথে এগুচ্ছে দেশ। বিকেলে ঠাকুরগাঁওয়ে জেলা আইনজীবী সমিতির মতবিনিময় সভায় তিনি একথা বলেন। এদিকে চট্টগ্রামে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ক্ষমতায় গেলে 18 মাসের মধ্যে 1 কোটি মানুষের চাকরির ব্যবস্থা করবে বিএনপি। চট্টগ্রাম ও ঠাকুরগাঁও প্রতিনিধির পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। ঠাকুরগাঁয়ে জেলা আইনজীবী সমিতি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, দেশে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে, কোন রকম ঝামেলা ছাড়াই আগামী ফেব্রুয়ারির প্রথম দিকে নির্বাচন অনুষ্ঠিত হবে। বেশিরভাগ রাজনৈতিক দল তাদের ক্যান্ডিডেট ঘোষণা করেছে এবং দেশে নির্বাচনের একটা আবহাওয়া সৃষ্টি হয়ে গেছে। সুতরাং আমরা অত্যন্ত আশাবাদী যে কোন রকম ঝামেলা ছাড়াই 26 ফেব্রুয়ারির প্রথম দিকে বা মধ্যবর্তী সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ সময় মির্জা ফখরুল বলেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নির্বাচনের জন্য যথেষ্ট উপযোগী, নির্বাচন ব্যাহত হওয়ার মতো কোনো পরিস্থিতি নেই। আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে আমি মনে করি যে যথেষ্ট উপযোগী আছে, ভালো আছে, কারণ এখন আর এমন কোনো পরিস্থিতি নাই যেখানে আপনার নির্বাচন ব্যাহত হবে। এদিকে চট্টগ্রামে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আগামীর বাংলাদেশ হবে মেধাবীদের নেতৃত্বের। বিএনপি ক্ষমতায় গেলে 18 মাসের মধ্যে 1 কোটি মানুষের চাকরির ব্যবস্থা করা হবে বলেও আশ্বাস দেন তিনি। আমি যতই মেধাবী ছাত্র ছাত্রী হই, যতই ভালো রেজাল্ট করি, কিন্তু যখন বৈষম্যের শিকার হয় তখন মানুষের মনে সে আকাঙ্ক্ষা আর থাকে না। বাংলাদেশের আজকের এই প্রেক্ষাপটে আমাদের একটা প্রত্যাশা জেগেছে, আমাদের একটা আকাঙ্ক্ষা জেগেছে। সারা দেশে স্কিল সেন্টার স্থাপনের পাশাপাশি সকলের জন্য বিনা খরচে প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করা হবে বলেও জানান আমির খসরু। মুশফিকুর রহমান,
এটিএন বাংলা। জুলাই গণ আন্দোলনে কুষ্টিয়ায় 6 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে সূচনা বক্তব্য শেষ করেছে প্রসিকিউশন। সাক্ষ্য গ্রহণ শুরুর জন্য 8 ডিসেম্বর দিন ঠিক করেছে ট্রাইব্যুনাল 2। এই মামলার মোট সাক্ষী 38 জন। হানিফ ছাড়া অপর 3 আসামি হলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আসগর আলী ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা। 4 জনই বর্তমানে পলাতক। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনালে সূচনা বক্তব্য রাখেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। শেখ হাসিনা কোনো আদেশ দেন নাই এবং শেখ হাসিনার আদেশ সংক্রান্ত যে বক্তব্যগুলো দেওয়া হচ্ছে, বাবু সাইদের কিলিং সংক্রান্ত যে বক্তব্য, সেগুলো এআই জেনারেটেড, এটাই ওনাদের মূল বক্তব্য ছিল। এর সাথেও আরেকটা বক্তব্য ছিল, বাংলাদেশে যে এক্সপার্ট ওপিনিয়ন দেওয়া হয়েছে, এই ওপিনিয়নগুলো যেহেতু পরবর্তী সরকার, শেখ হাসিনা সরকারের পরবর্তী সরকার, কাজে এই সরকারের কর্মকর্তা হয়তো রিপোর্টটা নিরপেক্ষ দেন নাই, তৃতীয় পক্ষ দ্বারা পরীক্ষা করা দরকার ছিল। এ ব্যাপারে আমরা জবাবও দিয়েছি, সাক্ষ্য প্রমাণও দিয়েছি। সেটা হচ্ছে এটা ব্রিটিশ বিবিসি, ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন, এই অর্ডারগুলা, এই ভয়েসটা তার নিরপেক্ষ একটা প্রতিষ্ঠান ইয়ার শর্ট দ্বারা পরীক্ষা করিয়েছেন এবং তার ডকুমেন্টও আমরা ট্রাইব্যুনালে দাখিল করেছিলাম। আসন্ন নির্বাচনে এমপি প্রার্থীদের হলফনামা যাচাই করবে দুর্নীতি দমন কমিশন। সম্পদের মিথ্যা তথ্য দিলেই আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেন সংস্থাটির চেয়ারম্যান আব্দুল মোমেন। তিনি বলেন, এমপি হওয়া লাভজনক এমন অবস্থা বদলাতে হবে। বলেন, দুদকের এখনও নখদন্ত গজায়নি, তবে কোনো রাজনৈতিক চাপ নেই। উপদেষ্টাদের 3 জন পিএস এপিএস এর বিরুদ্ধে অনুসন্ধান শেষ পর্যায়ে বলেও জানান দুদক চেয়ারম্যান। রিপোর্ট মাহবুব কবির চপলের। বাংলাদেশের আইন পাশের বাতেঘর জাতীয় সংসদ, কিন্তু এমপি হওয়ার পরই যেন আলাদিনের চেরাগ পেয়ে যান অনেকেই। বছর ঘুরতেই কারো কারো সম্পদ বাড়ে 1000 গুণেরও বেশি। রাজনীতি হয়ে ওঠে অর্থ কামানোর হাতিয়ার হিসেবে। যদিও নির্বাচনের সময় হলফনামায় সম্পদের প্রকৃত তথ্য দেন না বেশিরভাগ প্রার্থী। এমপি মন্ত্রী হয়ে গেলে তারা থাকেন দুদকের ধরাছোঁয়ার বাইরে। তবে এবার সেটা হবে না বলে জানালেন কমিশনের চেয়ারম্যান। বলেন, বন্ধ করতে হবে রাজনীতির লাভজনক ব্যবসা। সামনে সাধারণ নির্বাচন, আমরা আশা করি সরকার যেভাবে প্রত্যাশা করে একটা আনন্দময় পরিবেশে সঠিক এবং সুষ্ঠু নির্বাচন হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই নির্বাচনে কালো টাকার দৌরাত্ম্য আগেও দেখে এসেছি, এবারও হয়তো হবে। কিন্তু কালো টাকাটা কেন আসছে? এমন যদি হতো যে যারা নির্বাচনে দাঁড়াবেন, সরকার যদি একটা ঘোষণা দিত যে এটা দুর্নীতি দমন কমিশনে তাদের সম্পদ আগে দাখিল করতে হবে, আমরা এটা নিয়ে একটা টাস্ক ফোর্স গঠন করতাম। নির্বাচন পরবর্তী সময়ে না করার তো কোনো কারণ নাই, আমরা 100 বার করবো। মেম্বার অব দ্য পার্লামেন্টের কাজ তো শুধুমাত্র আইন প্রণয়ন করা, দেশটাকে ভালোভাবে ডিরেকশন দেওয়া। যদি আইন প্রণয়ন করাই হয়, তো এটা তো নিশ্চয়ই কোনো লাভজনক কোনো প্রতিষ্ঠান হওয়ার কথা না। একসময় দুদকের বদনাম ছিল নখদন্তহীন বাঘ হিসেবে। এখনও সেটা কাটেনি বলে স্বীকার করেন দুদক চেয়ারম্যান। জানান, নিজেদের ফাইল গায়েবের ঘটনাও। আমাদের কিছু ফাইল সত্যি সত্যি, কোনো ফাইল গায়েব হয়েছে আমাদের কাছ থেকে, কোনো ফাইল আদালত থেকে। দুদকের দাঁতও যতটা শার্প হওয়া দরকার ছিল ততটা শার্প এখনো হয়নি, নখও পুরোপুরি গজায়নি। মাঝামাঝি একটা পর্যায়ে আছে। আমরা আশা করি সবার সহায়তায় দন্ত সর্বস্ব এবং নখ সর্বস্ব প্রকৃত একটি ভালো প্রতিষ্ঠানে পরিণত হবে। সিলেটের মতো পুণ্যভূমিতে যদি আমাদের দুদকের আরেকটা বড় অফিস করতে হয়, তাহলে এটা কি ইন্ডিকেশন দেয়? এটা তো দেয় যে দুর্নীতি বাড়ছে। ক্ষমতাহীনদের ধরলেও ক্ষমতাসীনদের বেলায় দুদকের নীরবতার অভিযোগ বেশ পুরনো। সে অবস্থার পরিবর্তন হয়েছে বলে দাবি করেন দুদক চেয়ারম্যান। জানান, কোনো রাজনৈতিক চাপ নেই তাদের উপর। নির্বাচনের পরেও কি আপনাদের একই চেহারা থাকবে, না চেহারাটা একটু মলিন হবে, নাকি একটু উজ্জ্বল হবে? কাজে সেই ক্ষেত্রে আমাদের চেহারাটা কিরকম রাখতে হবে? আমি বরং বলবো যে সামনে আগামী দিনগুলিতে যারা দুদকে অন্যায়ভাবে চাপ প্রয়োগ করেন, আমরা তাদের নামও প্রকাশ করে দেব। উপদেষ্টাদের কয়েকজন পিএস এপিএস ও এনসিপির নেতার বিরুদ্ধে অনুসন্ধান শেষ পর্যায়ে বলেও জানান আব্দুল মোমেন। অ্যাডভাইজারদের পিএস এপিএস নিয়ে আমাদের কাজগুলি মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। আর
বাংলাদেশে প্রায় 6,20,00,000 মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে যাওয়ায় ঝুঁকিতে আছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে বিশ্বব্যাংক। রাজধানী গুলশানে এক অভিজাত হোটেলে প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে জানানো হয়, ধারাবাহিক মূল্যস্ফীতির কারণে জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় 2025 সালে দেশে দারিদ্র্যের হার 18.7% থেকে বেড়ে 21.2% হওয়ার শঙ্কা রয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, 2010 থেকে 2022 সালের মধ্যে দারিদ্র্য হার 31.1% থেকে 18.7% নেমেছে। একই সময় অতি দারিদ্র্য 12.2% থেকে কমে হয়েছে 5.6%। 2023 থেকে 2024 সালে 20 লাখ মানুষ কাজ হারিয়েছে। চলতি বছর আরও 8 লাখ মানুষ বেকার হবে বলেও আশঙ্কা করছে বিশ্বব্যাংক। সংস্থাটির প্রতিবেদন বলছে, এই মুহূর্তে দেশে 2,10,00,000 মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করছে। এ সময় বক্তারা বলেন, সীমাহীন অর্থ পাচার, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং রাজনৈতিক অস্থিরতার কারণে অর্থনীতি চাপের মুখে পড়েছে। চট্টগ্রাম বন্দরে নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি পরিচালনায় বিদেশি কোম্পানির সাথে চুক্তি প্রক্রিয়া নিয়ে করা রিটের বিষয়ে আগামী 4 ডিসেম্বর রায় দেবে হাইকোর্ট। ডিপি ওয়ার্ল্ডের সাথে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের এই চুক্তি প্রক্রিয়া প্রশ্নে রুলের শুনানি শেষে বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের দ্বৈত বেঞ্চ রায়ের জন্য এই দিন ঠিক করেন। তবে জনস্বার্থে নয়, বরং একটি প্রভাবশালী মহলের স্বার্থে রিটটি করা হয়েছে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান। হুমায়ুন চিশতির আরেকটি রিপোর্ট। প্রায় 3,500 কোটি টাকা ব্যয় 2007 সালে তৈরি চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং টার্মিনাল দিয়েই আমদানি রপ্তানি কন্টেইনারের বেশিরভাগ পরিবহন হয়। বর্তমানে কন্টেইনার টার্মিনালটি পরিচালনার দায়িত্বে রয়েছে নৌবাহিনীর প্রতিষ্ঠান চিটাগাং ড্রাই ডক লিমিটেড। এই টার্মিনাল পরিচালনায় 2019 সালের 17 ফেব্রুয়ারি দুবাই ভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছিল। এখন বন্দর কর্তৃপক্ষ বিদেশি কোম্পানিটির সাথে চুক্তির প্রক্রিয়া এগিয়ে নিতে চাইলে তার বৈধতার প্রশ্নে রিট করেন যুব অর্থনীতিবিদ ফোরামের সভাপতি মির্জা ওয়ালিদ। প্রাথমিক শুনানি শেষে চুক্তির চলমান প্রক্রিয়া কেন বেআইনি নয় জানতে চেয়ে গত 30 জুলাই রুল দেয় হাইকোর্ট। মঙ্গলবার রুলের শুনানি শেষে রায়ের জন্য দিন ঠিক করেন উচ্চ আদালত। শুনানিতে অ্যাটর্নি জেনারেল বলেন, এই সরকারের চুক্তি করার আইনগত এখতিয়ার রয়েছে। পিছনে কোনো ভোমা বিড়াল বসে আছে টাকা পয়সার নিয়ে, সামনে এসে ওনারা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের নামে এটা করছেন, যেটাকে আইনি পরিভাষায় বলা হয় ফ্যাটক্যাট। যা করছি সংবিধানের মধ্যে থেকে, আইনের মধ্যে থেকে, পিপিপির মধ্য থেকে করেছি। প্রধানমন্ত্রী যে কাজগুলো করতে পারতেন, এই প্রধান উপদেষ্টা এবং এই ক্যাবিনেট সে একই কাজ করতে পারেন। দ্যাট ইজ দ্য কনস্টিটিউশনাল স্কিম। তবে রিটকারীর আইনজীবীরা বলেন, নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল বিদেশিদের হাতে দেয়া মানে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব ঝুঁকির মধ্যে ফেলা। অন্তর্বর্তীকালীন সরকারের এই এখতিয়ার নেই। অন্তর্বর্তীকালীন সরকার কোনো ধরনের স্টেট পলিসির ক্ষেত্রে কোনো চুক্তিপত্রে আবদ্ধ হতে পারে না। জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব এবং জনগণের নিরাপত্তার বস্তু আছে। যদি বিদেশিরা যদি এখানে চলে আসে, এক্সিস্টিং পোর্টকে যদি পুনর্নির্মাণ না করা হয়, যেমন আছে সেরকম যদি থাকে, তবে সেই ক্ষেত্রে বিদেশিদেরকে এই পোর্টটা দেওয়া যায় না। সরকার ডিপি ওয়ার্ল্ডকে যে বিদেশের হাতে দেওয়ার জন্য যে প্রসেস করছে সেটা অবৈধ এবং আইন দ্বারা নিষিদ্ধ। 4 ডিসেম্বর রায়ের জন্য দিন ধার্য করা আছে। পতেঙ্গার লালদিয়া কন্টেইনার টার্মিনাল নির্মাণ ও পরিচালনায় 33 বছরের জন্য ডেনমার্ক ভিত্তিক একটি প্রতিষ্ঠানের সাথে গত 17 নভেম্বর চুক্তি করেছে বন্দর কর্তৃপক্ষ। আর বুড়িগঙ্গার পাড়ে পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনালটি 22 বছর পরিচালনা করতে সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান ম্যাডলগের সাথে চুক্তি করেছে সরকার। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা। 47তম বিসিএস লিখিত পরীক্ষার সময়সূচি পেছানোর দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন চাকরি প্রত্যাশী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুপুর 12টা থেকে বিকেল 5টা পর্যন্ত মহাসড়কের ডেইরি গেট এলাকায় এই অবরোধ করেন তারা। এতে সড়কের উভয় পাশে কয়েকশো যানবাহন আটকা পড়ে, চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। এদিকে সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থী আহত হওয়ার ঘটনায় আমিনবাজারের তুরাগ এলাকায় ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করেন ইউনিভার্সিটি অব সাউথ এশিয়ার শিক্ষার্থীরা। পরে ফুট ওভার ব্রিজ ও দুর্ঘটনার জন্য দায়ী গাড়ি চালকের শাস্তির আশ্বাসে মহাসড়ক ছেড়ে দেন অবরোধকারীরা। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদে কমপ্লিট শাটডাউন কর্মসূচি অব্যাহত রেখেছে কোটা বিরোধী ঐক্যজোট। আন্দোলনের দ্বিতীয় দিনে সকাল থেকে জেলা পরিষদের মূল ফটক সহ অফিসের প্রবেশ গেট বন্ধ করে
অবস্থান কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। কোটা বৈষম্য, প্রশ্ন জালিয়াতি, পরীক্ষার ফল প্রকাশে জালিয়াতি, নিয়োগ বাণিজ্য বন্ধ ও নভেম্বরের মধ্যে শিক্ষক নিয়োগের দাবিতে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন তারা। দাবি না মানা পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কোটা বিরোধী ঐক্যজোট নেতারা। এবারে অর্থ সংবাদ। উত্তরে শস্য ভাণ্ডার খ্যাত বগুড়ায় এখন ধান কাটামারায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। তবে এবছর বৈরী আবহাওয়া সহ পোকার আক্রমণে ধানের ফলন নিয়ে দুশ্চিন্তায় তারা। এর সাথে যোগ হয়েছে সার, কীটনাশক, শ্রমিকের মজুরি ও মাড়াইয়ের বাড়তি খরচ। ফলে উৎপাদন খরচ তুলে লাভের মুখ দেখতে পারবেন কিনা এ নিয়ে রয়েছে শঙ্কা। বগুড়া থেকে আজিজুল হাকিম রুমনের রিপোর্ট, জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। বগুড়া জেলায় এবার আমন ধানের লক্ষ্যমাত্রা ছিল 1,83,500 হেক্টর। এর বিপরীতে উৎপাদন হয়েছে 1,83,495 হেক্টর জমিতে। তবে ফলন আশানুরূপ না হওয়ায় কৃষকদের মাঝে দেখা দিয়েছে হতাশা। তারা বলছেন, প্রতি বিঘা জমিতে ধান উৎপাদনে তাদের খরচ হয়েছে প্রায় 8 থেকে 10 হাজার টাকা, কিন্তু উৎপাদন হয়েছে 9 থেকে 10 মণ, যা কাঙ্ক্ষিত ফলনের তুলনায় অনেক কম। গত বছর আলু চাষে লোকসানের বোঝা মাথায় নিয়ে এবার ধান চাষেও খরচ তুলতে হিমশিম খেতে হচ্ছে তাদের। আওয়াজ করে পুষে ওঠা যাচ্ছে না, ওই জন্য কামলা পেটের দাম বেশি, আর লস খাওয়া হলো আলু, চরম লস। 500 টাকা বস্তা। 1 বিঘা ধান কাটতে এরা 3,500 টাকা করে দিচ্ছে। তারপর ধান মাড়াই করতে লাগবে আবার আপনি বিঘাকে 700 টাকা। তারপরে খাবার আছে 1100-1200 টাকা মন বেচা হয়, আমাকে অন্তত বিঘাকে 3-4 হাজার টাকা লস থাকে। খাদ্য অধিদপ্তর জানায়, এ অবস্থায় প্রকৃত কৃষকদের কাছ থেকে ধান চাল সংগ্রহ করতে পারলে কিছুটা হলেও ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবে কৃষক। আমরা আশা করি যে কৃষক ন্যায্য দাম পাইছে। আর আমরা কিন্তু আমন গতবারের তুলনায় চালের ক্ষেত্রে বেশ কয়েক টাকা বাড়ানো হয়েছে, ধানের ক্ষেত্রেও কিন্তু প্রাইস বাড়ানো হয়েছে। সো আশা করি যে কৃষকরা ন্যায্য মূল্য পাবে। বৈরী আবহাওয়ার মধ্যেও কৃষকদের নিয়মিত পরামর্শ ও প্রযুক্তি সহায়তা দেওয়া হয়েছে বলে দাবি কৃষি বিভাগের। এই দাম যেটা আছে এটা যদি থাকে অবশ্যই কৃষক লাভবান হবে আশা করছি আর কি। তবে যেটা বললেন শ্রমিক, এটা কিন্তু একটা সামনে বড় ইস্যু, এখনো ইস্যু যেটা বলছি আমরা, যখন কৃষক ধান কাটে এ সময় শ্রমিক পাওয়াটা যায় না এবং দাম অনেক বেশি হয়ে যাচ্ছে। আমরা কৃষকদেরকে যন্ত্রের মাধ্যমে ধান কাটাতে উৎসাহ করছি এবং আমাদের ভর্তুকির আওতায় কিন্তু যন্ত্র দেওয়া হয়েছে। এগুলোকে আমরা চেষ্টা করছি কৃষকের দোরগোড়ায় যত দেওয়া যাবে কৃষক তত এখান থেকে বেঁচে থাকবে এবং তার লাভ হবে। সরকারি ধান চাল সংগ্রহ কার্যক্রম ও সঠিক বাজার ব্যবস্থাপনা নিশ্চিত হলে বাঁচবে কৃষক, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। তরুণদের জন্য ডুয়াল কারেন্সি প্রিপেইড কার্ড স্পার্ক নিয়ে আসলো ঢাকা ব্যাংক ও মাস্টার কার্ড। এটি মাস্টার কার্ডের সঙ্গে ঢাকা ব্যাংকের প্রথম প্রিপেইড কার্ড, যা তরুণদের ডিজিটাল জীবনধারা ও আন্তর্জাতিক চাহিদা মাথায় রেখে তৈরি। এই কার্ড দিয়ে দেশ বিদেশে লেনদেন করা যাবে সহজে। পাশাপাশি স্ট্রিমিং প্ল্যাটফর্ম, স্টার সিনেপ্লেক্স, ফুড ডেলিভারি ও রাইড শেয়ারিং অ্যাপে মিলবে সর্বোচ্চ 5% ক্যাশব্যাক। IELTS, SAT, GMAT, টোফেল পরীক্ষার রেজিস্ট্রেশন ফিতেও থাকছে বিশেষ ছাড়। এছাড়াও দেশের 9,500-এর বেশি মাস্টার কার্ড পার্টনার মার্চেন্ট কার্ড হোল্ডাররা পাবেন আকর্ষণীয় অফার ও সুবিধা। উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা ব্যাংক PLCর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোস্তাক আহমেদ বলেন, সবসময় গ্রাহকদের চাহিদা অনুযায়ী নতুন সেবা নিয়ে আসে ঢাকা ব্যাংক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাস্টার কার্ডের দক্ষিণ এশিয়ার প্রেসিডেন্ট গৌতম আগরওয়াল, ঢাকা ব্যাংক PLCর ম্যানেজিং ডিরেক্টর AKM শাহনিয়াজ, মাস্টার কার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল, ডিরেক্টর জাকিয়া সুলতানা, মার্চেন্ট অ্যান্ড কমার্স লিড জুবায়ের হোসেন সহ ব্যাংকের সিনিয়র কর্মকর্তারা। এখন সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। বোমা হামলায় আফগানিস্তানের খোস্ত প্রদেশে 10 জন নিহতের ঘটনায় পাকিস্তানকে জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে দেশটি। পাকিস্তানকে উপযুক্ত জবাব দেওয়ার হুমকি দিয়ে আফগান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, নিজেদের আকাশসীমা, অঞ্চল ও জনগণকে রক্ষা করা আফগানিস্তানের বৈধ অধিকার। উপযুক্ত সময়ে প্রয়োজনীয় জবাব দেওয়া হবে। এর আগে সোমবার রাতে পাকিস্তানের বোমা হামলায় আফগানিস্তানের
খোস্ত প্রদেশে 9 শিশু ও 1 নারী নিহত হয়। আফগান তালেবান সরকারের মুখপাত্র জানান, হামলায় স্থানীয় বাসিন্দা ওয়ালিয়াত খানের বাড়িতে 5 ছেলে ও 4 মেয়ে শিশু এবং 1 নারী নিহত হয়। বাড়িটিও সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। শীত জেকে বসায় কম্বল তৈরিতে ব্যস্ততা বেড়েছে সিরাজগঞ্জের কাজীপুরের কম্বল পল্লীতে। প্রায় 3 যুগ ধরে গার্মেন্টসের ঝুট কাপড় দিয়ে কম্বল তৈরি করছেন এ অঞ্চলের কারিগররা। দাম কম আর মান ভালো হয় এ কম্বলের চাহিদা দেশজুড়ে। প্রতি শীত মৌসুমে কয়েক কোটি টাকার কম্বল বিক্রি হয় এই কম্বল পল্লীতে। সিরাজগঞ্জ প্রতিনিধি ফেরদৌস হাসানের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। নদী ভাঙনে বিপর্যস্ত সিরাজগঞ্জের যমুনা শিকস্তি কাজীপুরের মানুষের কাছে যেন আশার আলো হয়ে দেখা দিয়েছে কম্বল তৈরির পেশা। পোশাক কারখানার বাতিল কাপড়ের টুকরো ও ঝুট দিয়ে উপজেলার শিমুলদাইর, বর্ষিভাঙা, সাতকয়া, শ্যামপুর, ঝালাভরা, কুনকুনিয়া, পাইকরতলি সহ 35টি গ্রামে তৈরি হচ্ছে বাহারি রঙের কম্বল। 3 যুগ ধরে চলে আসা এই শিল্পকে ঘিরে সৃষ্টি হয়েছে 50,000 মানুষের কর্মসংস্থান। 500-700 টাকা এমনি মজুরি পাচ্ছি, আর এমনি ভালো আর চলতেছে। আর শীত আসলে আরো বেশি কাজ হবে। আগে ছিল মূল্য কম, এখন মূল্য বেশি, তার কারণে দেখা যায় যে সচ্ছলভাবে দিনকাল যাচ্ছে। আমি ঝুট কাপড় সিলাই হলে যেটুক টাকা পাই আমার সংসারে আল্লাহ রহমতে এই দিয়ে অনেক কিছু চলে যায়। 90 টাকা থেকে 6,000 টাকা দরের বাংলা, বিশ্বাস ও চায়না সহ প্রায় 160 ধরনের কম্বল তৈরি হচ্ছে এইসব গ্রামে। এখানকার মালের চাহিদা বেশি বা ভালো মান ভালো, তার কারণে সবাই নেয় আর কি। এটা যখন আমরা অনলাইনে সংযোজন করলাম তখন এটা সারা বাংলাদেশ বিস্তৃতি লাভ করছে এই কম্বল ব্যবসাটা। তবে ঋণ সুবিধা ও সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই শিল্পের ব্যাপক প্রসার ঘটবে বলে দাবি ব্যবসায়ীদের। সরকার যদি আমাদেরকে স্বল্প সুদে ঋণ প্রদান করে তাহলে আমরা ব্যবসা আরো বেশি বড় করতে পারবো, পাশাপাশি আরো বেশি কর্মসংস্থান তৈরি করতে পারবো। রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও এসব এলাকায় আমরা বিক্রি করি, তাতে আমাদের ভালো হয় এবং এদের গুণগত মানটা অনেক সুন্দর। সহজ শর্তে ঋণ প্রাপ্তিতে সহযোগিতার আশ্বাস সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সহ শিল্পোদ্যোক্তাদের। এই শিল্পটা প্রসারিত হোক। সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে সকল রকমের সহযোগিতা থাকবে ইনশাল্লাহ। এই শিল্পটাকে একবারে বড় আকারের শিল্প পরিণত করতে যেসব সহযোগিতা দরকার ইনশাল্লাহ বিএনপি সরকার আসলে আমরা সব ধরনের সহযোগিতা করব। সহযোগিতা পেলে গাজীপুরের কম্বল গ্রামীণ অর্থনীতিতে ভূমিকা রাখবে এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। প্রাথমিক শিক্ষাকে শক্তিশালী করা, জাতীয় পর্যায়ে গৃহীত উদ্যোগগুলোর বাস্তবায়ন সহ বিভিন্ন বিষয়ে 100 জন শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। রাজধানী মিরপুরে প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে এই কর্মশালার আয়োজন করা হয়। এ সময় প্রাথমিক শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে বিশিষ্ট শিক্ষাবিদ দিলরুবা কবির রচিত পাঠ্যক্রমের সৃজনশীল কাজ বইয়ের মোড়ক উন্মোচন করেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার। শিক্ষার্থীদের সুশিক্ষায় বইটি বিশেষ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি। এবারে খেলার খবর। আয়ারল্যান্ডের সাথে 3 ম্যাচের টি-20 সিরিজ খেলতে বন্দরনগরী চট্টগ্রামে বাংলাদেশ ক্রিকেট দল। সকাল 11:30টায় নগরীর 5 তারকা হোটেল রেডিসন ব্লুতে পৌঁছান তারা। আগামী 27 ও 29 নভেম্বর এবং 2 ডিসেম্বর চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে হবে খেলা। টি-20 সিরিজ উপলক্ষে প্রথম 2 ম্যাচের জন্য ইতোমধ্যেই 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। স্পাহানি প্রথম আলো আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে খুলনা অঞ্চল গ্রুপ ডির খেলা বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেওয়া 4টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে চ্যাম্পিয়ন দলটি ঢাকায় চূড়ান্ত পর্বে লড়বে। খুলনা থেকে এস.এম. হাবিবের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন পরাগারমান। আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের আমেজে মেতেছে এবার খুলনাবাসী। অতিথিদের নিয়ে ইস্পাহানি প্রথম আলো আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে খুলনা পর্বের খেলা উদ্বোধন করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক বিপ্লব ভট্টাচার্য।
প্রতিযোগিতার উদ্বোধন শেষে বিপ্লব জানান এই টুর্নামেন্ট ধারাবাহিকভাবে আয়োজন করা গেলে ভালো মানের খেলোয়াড় পাওয়া যাবে। বর্তমান কমিটি আসার পর এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন সর্বোচ্চ চেষ্টা করছে সারা বাংলাদেশ থেকে যদি ভালো ভালো প্রতিভা পায় সেই প্রতিভাগুলোকে নিয়ে ভবিষ্যতে জাতীয় দলকে শক্তিশালী করা। তো আমার বিশ্বাস এই টুর্নামেন্ট থেকে আমরা ভালো মানের খেলোয়াড় খুঁজে পাবো। বর্তমান প্রজন্ম ডিভাইসের ভক্ত, তাদেরকে ফুটবলের মতো জনপ্রিয় খেলার স্বাদ পাইয়ে দেওয়ার জন্যই ইস্পাহানি এই টুর্নামেন্টের আয়োজন করেছে বলে জানান স্পন্সর প্রতিষ্ঠান ইস্পাহানি টি লিমিটেডের ডিভিশনাল ম্যানেজার। আমাদের শৈশব এবং কৈশোর বলা চলে অনেকটা ডিভাইসে বন্দী হয়ে গেছে আমরা, তো সেখান থেকে মূলত বের করে এনে আমরা আমাদের যে ইতিহাস এবং ঐতিহ্য ফুটবল, সেই ফুটবলকে বাঁচিয়ে রাখার জন্য ইস্পাহানির এই আয়োজন করেছে। মূলত পড়ালেখার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের খেলার সুযোগ তৈরি করে দেওয়ার জন্য ইস্পাহানির সাথে এই টুর্নামেন্টের আয়োজন করা বলে জানান সহ আয়োজক প্রথম আলোর বিশেষ প্রতিনিধি। সবকিছু মিলিয়ে এই বিশ্ববিদ্যালয় টুর্নামেন্টটা তরুণদের মধ্যে একটা ব্যাপক সাড়া ফেলেছে এবং তরুণরা ফুটবলমুখী হচ্ছে, খেলামুখী হচ্ছে এবং তারা এই যে সারা বছর ভাবে যে কখন টুর্নামেন্টটা আসবে, তাদেরকে নিজেকে প্রিপেয়ার করা, তৈরি করা, এই যে একটা সুস্থ মানসিকতা, এটাই আসলে টুর্নামেন্টের প্রাপ্তি। খুলনা অঞ্চলের উদ্বোধনী খেলায় খান বাহাদুর আহসানুল্লাহ বিশ্ববিদ্যালয়কে ৩-০ গোলে পরাজিত করে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। অন্য ম্যাচে টাই ব্রেকারে খুলনা বিশ্ববিদ্যালয় ৩-২ গোলে হেরেছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কাছে। পরাগ আরমান, এটিএন বাংলা। সংবাদ শেষ করার আগে বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার। রাজধানী মহাখালীর করাইল বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 11টি ইউনিট। উপদেষ্টা পরিষদে পাশ হল গণভোট আইন অধ্যাদেশ 2025। সংসদ নির্বাচন এবং গণভোটের কেন্দ্র একই হবে, ব্যালট পেপার হবে আলাদা। রাজনীতির সাথে জড়িতদের পর্যবেক্ষক নিয়োগ না দিতে দেশি সংস্থাগুলোর প্রতি আহ্বান সিএসের। ভোটের সময় নিজেদের নিরাপত্তা চান প্রতিনিধিরা। সারা দেশে নির্বাচনী হাওয়া শুরু হয়েছে। ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল, ক্ষমতায় গেলে 1 কোটি মানুষকে চাকরি দেওয়ার আশ্বাস বিএনপির। এমপি প্রার্থীদের হলফনামা যাচাই করবে দুদক। সম্পদের মিথ্যা তথ্য দিলেই ব্যবস্থা। 3 পিএস এপিএস এর বিরুদ্ধে দুর্নীতি অনুসন্ধান শেষ পর্যায়ে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।